আসসালামু আলাইকুম স্যার। স্যার, আদাব স্যার। গুড মর্নিং। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে শর্ট সেশনটা শুরু করি। দেখো তো তোমরা স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ কেন? আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। স্যার, আবার নামাজের টাইম তো, শুক্রবার আজকে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি একটু সকালে অন্য কাজে একটু ব্যস্ত ছিলাম, তো এই জন্য আর কি আমাদের একটু শুরু করতে লেট হয়ে গেল। তো আশা করি আমরা দ্রুত শেষ করব। স্যার আমাদের নোট দিয়ে যদি ওইটা দেখাইতেন তাহলে ভালো হতো, অনেক বড় তো আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, দেখি তোমাদেরকে আমি, হ্যাঁ, এটার ব্লু প্রিন্টটা বলে দেবো মোটামুটি। হ্যাঁ, সমস্যা হবে না, আশা করি। দেখা যাক। স্যার আমি একটা সার্কিট নরগেটের ফ্যামিলিটা একটু দেখেন স্যার, শুডো এন্ড নোস আর ওই ফুটেড আনফুটেডটা শর্ট করে আছে। আচ্ছা, সার্কিট ফ্যামিলির উপরে আমি একটা ভিডিও মনে হয় আমি খুঁজে পেয়েছি, ওটা আমি শেয়ার করে দেবো। হ্যাঁ, ওটা একটু দেখে নিলে ওটাতে সমস্যা হবে না, ওকে আশা স্যার। করি। স্যার, আরেকটা কথা, ওই যে ডেরিভেশনের আপনি বলছিলেন ভিডিও দিবেন, প্রি রেকর্ডেড ভিডিও, এটা তো স্যার আপলোড করেন নাই বিএলসিতে। এই প্রি রেকর্ডেড ভিডিওটা দেখো তো, এখানে কিন্তু বিএলসিতে আপলোড দেওয়া আছে। দেখি আমি একটু তোমাদেরকে ভিডিওটা একটু ব্রাউজ করে দেখি। তোমরা দেখতে পাচ্ছ এখন স্ক্রিন? জি স্যার। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আমি বিএলসিতে আমি ঢুকছি। তোমরা কি এটা দেখতে পাচ্ছ, তাই তো? দেখি। সামনেই আছে স্যার। স্যার আমি নরগেটেরটা ফুল কমপ্লিট করে আপনার কাছে পিডিএফ আকারে পাঠাইছি। হ্যাঁ ওইটা হ্যাঁ, যদি ঠিক থাকে তুমি কি তাহলে তুমি সবাইকে কি দিয়ে দেন। তুমি কি জোবায়ের, তাই তো? জি স্যার।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি তোমার এটাই দেখলাম। তো তোমার এই অ্যাসাইনমেন্টটা ঠিকই আছে আমার মনে হচ্ছে, তুমি যে কাজটা করছো ঠিকঠাক আছে মনে হচ্ছে, আমি যতটুকু দেখছি। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে। স্যার ওই যে ক্যালকুলেশনের পার্টটা R/3 হবে না আর হবে, এটা নিয়ে আমার কনফিউশন রাইজ হয়েছে আর কি, যে রাইজ আচ্ছা ঠিক আছে, দেখি প্রপোজিশন। তোমার জি স্যার। সলিউশনটাই আমি বের করে দেখি, আমি ওকে স্যার। স্টেপ বাই স্টেপ একটু দেখি, তাহলে সবার একবারে হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওকে। আচ্ছা এই যে দেখো তো, প্রি রেকর্ডেড ক্লাস দেখো, মস অপারেটিং রিজিয়নস এন্ড মসফেট আইভি ক্যারেক্টারিস্টিক্স, যে বলছো যে ভিডিওটা আপলোড করা হয় নাই, তুমি কি এইখানটাতে ঢুকছিলা? দেখো তো। এই শুনতে পাচ্ছ? জি স্যার, এই জায়গাটাকে খেয়াল করে নেই। এই জায়গাটা একটু ব্রাউজ করে দেখিও তো। হ্যাঁ, এখানেই আমি আপলোড করেছি, আশা করি এইখান থেকে তোমরা এটা পেয়ে যাবা। হুম। আচ্ছা, তাহলে আমাদের এই সমস্যাটা মিটলো। ওকে, দেখি। তো সার্কিট ফ্যামিলি নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। তো সার্কিট ফ্যামিলির উপর একটা ভিডিও আমি দিয়ে দিব, যাদের ওখানটাতে সমস্যা হচ্ছে একটু দেখে নিলে হবে আশা করি। স্যার অনেকে স্যার একটু স্যার ওই যে স্টিক ডায়াগ্রামে স্যার একটু সমস্যা আছে স্যার। স্টিক ডায়াগ্রাম এখন সমস্যা হচ্ছে? জি স্যার, ওই স্যার রাইটিং ট্যাগে স্যার মানে একসাথে তখন স্যার দুইটা আসে স্যার, মানে আপনার তখন স্যার এরিয়া কাউন্ট করার জন্য মানে অনেকে স্যার এটাকে দুইটা ধরে, অনেকে একটা ধরতেছে স্যার, এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলে ভালো কোন হয়। জায়গাটা আবার একটু বলো, আমি তো বুঝতে পারিনি তোমার কথাটা। স্যার স্টিক ডায়াগ্রামে স্যার আমরা যখন স্যার ওই যে কানেকশন গুলো দিই স্যার, হ্যাঁ হুম, হুম। কানেক্টর দিয়ে, তখন স্যার অনেক সময় স্যার মানে মানে একটু উপর নিচ দিয়ে দিয়ে অনেকে ওইটাকে একটা কাউন্ট করে, অনেকে একটু আবার দুইটা কাউন্ট করতেছে স্যার, এই জিনিসটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি ওইখানটাতে যাচ্ছি। স্যার হ্যাঁ, আরেকটা আমাকে একটু প্রবলেম মনে করো। ছিল, মানে যখন মিক্সড বার দিয়ে আমরা করতেছি, তো সেক্ষেত্রে দেখা যায় যে আগেও একটা ইনভার্টার হচ্ছে, পরেও আবার একটা ইনভার্টার অ্যাড করতে হচ্ছে। সেক্ষেত্রে ভিডিডির যে লাইনটা বা গ্রাউন্ডের যে লাইনটা, সেটা কি আলাদা আলাদা হবে? মানে ভিতরের যে অংশটা সেটা আমি একটা পার্টে করলাম, সামনের ইনভার্টারকে আলাদা একটা ভিডিডি দিয়ে করলাম, এরকম আলাদা কিছু হবে কি? ওটা একটু ক্লিয়ার করে দিন। ভিডিডিটা তোমরা আলাদাও রাখতে পারো, আবার যে কমন ভিডিডি থাকবে ভিডিডিটা ওটা ইউজ করতে পারো। হ্যাঁ, দেখা যাচ্ছে ডিফিউশন রিজিয়ন, যেটা দেখা যাচ্ছে এন ডিফিউশন বা পি ডিফিউশন, এটা হয়তো আমাদের ওই যে আলাদা করে যখন ইনভার্টার প্লেস করা লাগে তখন এটা আমাদেরকে আলাদা রাখতে হবে। বাট ভিডিডি গ্রাউন্ড আমরা ইউনিভার্সালি ইউজ করতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই। স্যার স্যার আউট যদি স্যার আউটপুটের যে ইয়াটা যখন আমরা ইনভার্টার সামনে লাগাচ্ছি, আউটপুটেরটা তো মেটাল হিসেবে আসতেছে, আর আমি যেটা ইনপুট দিচ্ছি সেটা তো পলিসিলিকন, তাহলে তো ওখানে মনে হয় একটা কন্ট্রাক্টরের অ্যাড হবে না স্যার? আচ্ছা, আমরা ওখানে যাচ্ছি, দেখি। হ্যাঁ, তোমাদের কনফিউশন কোথায় আমরা একটু দেখি অল্প করে। হ্যাঁ, আমি এর আগে একটু নর গেটটা তোমাদেরকে একটু বলে দিই সংক্ষেপে, ঠিক আছে? স্যার যদি হচ্ছে আমাদের মিক্সড বার থাকে, তাহলে তো আমরা ডাবল বার দিয়ে ওটাকে সলভ করে আম, ইয়ে করে করতে পারি না স্যার? একটা বার দিয়ে এনে ইকুয়েশনটা এনে ওইভাবে করতে পারি না? হ্যাঁ, সবকিছু করতে পারবা। লাস্ট একদম শেষে একটা ইনভার্টার প্লেস করে দিবা আউটপুটে। স্যার বলছিলেন স্যার সিলেবাসটা একটু শর্ট করে দিবেন স্যার শেষে এসে, আজকে তো শেষ স্যার। জি স্যার, একটু এই দেখেন। জিনিসটা স্যার একটু করলে ভালো হয়েছে। আচ্ছা দেখো তো, তোমরা স্ক্রিন শেয়ার কি দেখতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, এটা হচ্ছে একটা 3 ইনপুট নর গেট, তোমাদের মধ্যে থেকেই একজন সলভ করছে, জোবায়ের। এখন দেখি এটা আমরা স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, তোমাদের কোনো কন্ট্রাডিকশন থাকলে এখান থেকে, কোথাও যদি কনফিউশন থাকে যে এখানে এটা না হয় এরকম হওয়ার কথা ছিল, তাহলে তোমরা বলবা। হ্যাঁ, দেখো আমরা একটু দ্রুত বলে দিই তোমাদেরকে মেইন কনসেপ্টটা। 3 ইনপুট নর গেট। তো সাপোজ হচ্ছে আমরা যদি মিউ এন ইজ ইকুয়াল টু 2 মিউ পি ধরে, এবং এ তার আউটপুটে ঠিক তার মতো কে সংখ্যক আইডেন্টিক্যাল গেটকে ড্রাইভ করছে। হ্যাঁ, এটা যদি আমরা বিবেচনা করে নিই, এবং তার ইফেক্টিভ রাইজিং এবং ফল রেজিস্ট্যান্সটা একটা ইউনিট ইনভার্টারের মতো হবে। হ্যাঁ, ঠিক সেম প্রবলেমটা আমরা শুধু জাস্ট একটা নর গেটের জন্য যদি বিবেচনা করি, তাহলে দেখো আমাদের সলভিংটা শুরু হবে এভাবে, একটা 3 ইনপুট নর গেটের ট্রানজিস্টর লেভেলের স্কিম্যাটিকটা ড্র করে। আচ্ছা, এখন আমাদের ট্রানজিস্টর সাইজিং নিয়ে যদি আমরা একটু যাই, যে ইফেক্টিভ রাইজিং এবং ফল রেজিস্ট্যান্স, তো দেখো তো পুল আপ নেটওয়ার্কে আমাদের পুল আপ ট্রানজিস্টর গুলো পিমস দিয়ে তৈরি, তাহলে এটা ইন জেনারেল ইকুয়েশন কি বলো? স্যার হ্যাঁ, এখানে রেজিস্ট্যান্স বের করাটা একটু যদি বুঝাই দিতেন, এটা আমার প্রবলেম হচ্ছে। হ্যাঁ আমি এটা সংক্ষেপে কে বলছি, এর মান বাট যে এগুলোকে আমরা বিস্তারিত এখন তো আর আমাদের অপশন নাই, আমরা ক্লাসে এগুলো অনেকবার করে রিপিট করেছি।
তো এখানে দেখো তো প্রত্যেকটা পিমস এর রেজিস্ট্যান্স কত 2R বাই কে। আর প্রত্যেকটা এনমস এর রেজিস্ট্যান্স কত R বাই কে, যেখানে কেটা হচ্ছে উইথ। এখন পুল আপ যখন হবে তো আমরা বলছি যে অবশ্যই আমাকে ওয়ার্স্ট কেস বিবেচনা করতে হবে। তো এখানে তো তিনটা ট্রানজিস্টরই আমাকে সাইমালটেনিয়াসলি অন থাকতে হবে যদি আউটপুটটা রাইজ করতে চাই। তো সেক্ষেত্রে তিনটা সিরিজ রেজিস্ট্যান্স যদি যোগ হয় তাহলে কি হবে 3 টাইমস প্রত্যেকটার মান কত 2R বাই কে ইজিক্যাল টু আমাদের সত্য কি ইউনিট ইনভার্টারের রাইজিং বা ফলিং রেজিস্ট্যান্স আর সেটা সমান হতে হবে। এখান থেকে আমরা কে ইজিক্যাল টু কত পাচ্ছি দেখো তো, আর যদি ক্যান্সেল আউট হয়ে যায় কে ইজিক্যাল টু 6। সেখান থেকে আমরা এখান থেকে পেলাম কি প্রত্যেকটা পিমসের উইথ হচ্ছে 6। যদি এখানে মিউ এন ইজিক্যাল টু 3 মিউ পি বলা থাকতো তাহলে প্রত্যেকটা পিমসের রেজিস্ট্যান্স কত হতো স্যার 9 হইতো। 3R বাই কে হতো। জি আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, তুমি একবারেই বলে ফেলছো, থ্যাংক ইউ। তো 3R বাই কে, তো এরকম তো তিনজন, তখন 3 টাইমস 3R বাই কে ইজ ইকুয়াল টু আর। এখান থেকে আর ক্যান্সেল আউট করে ফেললে আমরা কে ইজ ইকুয়াল টু কত পেতাম, সেক্ষেত্রে আমাদের কে ইজ ইকুয়াল টু 9 পেতাম। তো যাই হোক, একইভাবে আমরা পুল ডাউন নেটওয়ার্ক যখন দেখব, তো যখন ফল ডাউন করবে তখন আমি বলছি যে ওয়ার্স্ট কেস বিবেচনা করব, যেহেতু এখানে অপশন আছে তিনটার মধ্যে আমরা একটাকে অন আছে বিবেচনা করব। হ্যাঁ, তো একটাকে যদি আমরা ধরি অন আছে তাহলে আর বাই কে ইজ ইকুয়াল টু আর, এটা আমাকে এনশিওর করতে হবে। তো এখান থেকে আমরা কে এর মান কত পাচ্ছি 1। ঠিক আছে, তো ট্রানজিস্টর উইথ আমাদের চয়েস করা হয়ে গেল। এরপরের কাজ খুবই সিম্পল, কি করতে হবে বলতো, আমাদেরকে ক্যাপাসিটর দিয়ে এটাকে অ্যানোড করতে হবে। হ্যাঁ, ডিনোট করতে হবে। প্রত্যেকটা ট্রানজিস্টরের অ্যাসোসিয়েটেড ক্যাপাসিটর গুলো এখানে প্লেস করা হলো। সাপোজ এনমস এর জন্য ক্যাপাসিটর প্লেসমেন্টটা স্যার একটু যদি আবার বলতেন, যে মানে ও মাথায় একটা হবে নিচে একটা হবে এরকম করে। স্যার এগুলো স্যার ভিডিতে কানেক্ট হবে না স্যার 6 যেগুলো? হ্যাঁ 6 যেগুলো, ওগুলো গ্রাউন্ডে অপর টার্মিনাল ভিডিডিতে কাউন্ট হবে। তো এটা একটু এখানে একটু ভুল হয়েছে, স্যার আপনি একটু ভেঙে ওইটার মতো বুঝাই দিলে ভালো হতো। এখন দেখো এই যে একটা প্রত্যেকটা ট্রানজিস্টর, ঠিক আছে, সে একটা এনমস যদি আমি ড্র করি তাহলে তিনটা করে ক্যাপাসিট্যান্স, মেইন গেট ক্যাপাসিট্যান্স আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স। একটা হচ্ছে গেট ক্যাপাসিট্যান্স, হ্যাঁ, গেটের সাথে অ্যাসোসিয়েটেড একটা ক্যাপাসিট্যান্স থাকে, আর ডিফিউশনের সাথে অ্যাসোসিয়েটেড দুইটা ক্যাপাসিট্যান্স, একটা হচ্ছে ড্রেইন টু বডি, একটা সোর্স টু বডি। এই তিনটা টার্মিনালে তিনটা ক্যাপাসিট্যান্স এখানে আমি কনসিডার করব। ঠিক আছে, তো ক্যাপাসিট্যান্স গুলো উইথের সাথে সরাসরি সমানুপাতিক। এই জন্য প্রত্যেকটা পিমসের ক্যাপাসিট্যান্স কে সি, কে টাইমস সি, কে এর মান যেখানে হচ্ছে 6, তাহলে কি হবে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের মান হবে 6C, গেট সোর্স ড্রেইন প্রত্যেকটাই। তো প্রত্যেকটা পিমস এবং প্রত্যেকটা এনমস এর জন্য আলাদাভাবে তিনটা করে ক্যাপাসিট্যান্স প্লেস করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। এগুলো আমাদের স্লাইডেও আমরা দেখছি ঠিক ওইভাবেই। তোমরা এগুলোকে প্লেস করবা। সে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, আচ্ছা, তো একইভাবে তোমরা এনমসের ক্যাপাসিটরগুলোর অপর টার্মিনাল গ্রাউন্ডেড এবং পিমসের ক্যাপাসিটরগুলো অপর টার্মিনালগুলোকে তোমরা ভিজিডিতে রাখবা। দেখো স্লাইড থেকে দেখলেও তোমরা ক্যাপাসিট্যান্স প্লেসমেন্টের এই জিনিসটা তোমাদের হয়তো হ্যান্ড রিটেন ম্যাটেরিয়াল থেকে দেখলে মনে হয় যে খুব বাল্কি কোনো কিছু, বাট এইখান থেকে তোমরা যদি এটা দেখো তাহলে খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবা। দেখতে পাচ্ছ এটা, এখানে যেমন প্রত্যেকটা টার্মিনালের জন্য একটা করে ক্যাপাসিটর প্লেস করা হয়েছে, এই ক্যাপাসিটরটা তোমাদেরকে প্লেস করতে হবে প্রত্যেকটা ট্রানজিস্টরের জন্য। এরপরে তোমাদের কাজ কি, যেগুলোকে কম্বাইন করে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করে আমরা কি করে ফেলতে পারি বলতো, যোগ করে দিতে হবে স্যার, যোগ করে দিতে পারি বা একটা প্যাকেজের মধ্যে ভরে ফেলতে পারি, সেরকম করতে হবে। আর যেগুলোকে দেখবো যে দুইটা টার্মিনালই একটা ফিক্সড ডিসিতে কনস্ট্যান্ট হয়ে আছে, যারা সুইচিং করবে না, চার্জিং ডিসচার্জিং হবে না, এদেরকে আমরা হিসাবের বাইরে নিয়ে যাব। এই হচ্ছে কাজ। তো দেখো ও কি করছে, পিমসের প্রত্যেকটা ট্রানজিস্টরের তিন টার্মিনালে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করছে এবং প্রত্যেকটার মান হচ্ছে যে কেসি, কে এর মান 6C। খুবই সিম্পল। অনুরূপভাবে এনমসে প্রত্যেকটা ট্রানজিস্টরকে ক্যাপাসিটর দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, তিনটা ক্যাপাসিটর, এবং প্রত্যেকটা ক্যাপাসিটরের মান হচ্ছে সি। কারণ কি, আমাদের এনমস গুলোর উইথ হচ্ছে কে এর মান 1 কেসি, তো 1C মানে হচ্ছে অনলি করে সি ভ্যালু। আচ্ছা, এখান থেকে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম যে উপরের যে ট্রানজিস্টর, হ্যাঁ, তার যে সোর্স ক্যাপাসিট্যান্স সেটা কিন্তু
ক্যান্সেল আউট হয়ে যাবে, এখানে আমাদের হিসাবের মধ্যে থাকবে না। কারণ কি, তার দুই টার্মিনালই কি বলো তো, ভিডিডিতে কানেক্টেড, ফিক্সড ডিসি ভোল্টেজ সোর্সে কানেক্টেড, ঠিক আছে? তো এই জন্য এটা হিসাবের বাইরে চলে যাবে। অনুরূপভাবে একদম নিচে দেখো তো, এইখানে এই যে এই একটা এবং এই একটা, দেখো তো এদের প্রত্যেক টার্মিনাল, হ্যাঁ, ক্যাপাসিটরের প্রত্যেকটা ক্যাপাসিটরের দুই টার্মিনালই কোথায় কানেক্টেড? গ্রাউন্ডে। গ্রাউন্ডে। তাহলে এই তিনটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এখান থেকে তিনটা, ওপর থেকে একটা, এই চারটা ক্যান্সেল আউট হয়ে যাবে টোটাল। টিল নাও ওকে। তাহলে পরীক্ষার ভিতরে কি এগুলো প্রত্যেকটা স্টেপ দেখা করবো, না আমরা জাস্ট আট করে দিলে হবে, যে এই চারটা আট না করে? হ্যাঁ, তুমি যদি মাথার ভেতরে আগেই প্রসেসিং করে ফেলতে পারো, ড্রয়িং না করে, যে কোনটা বাদ হয়ে যাবে আমি আগেই বাদ দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তুমি মাঝখানে একটা স্টেপ তুমি যদি স্কিপ করো তাহলে কোনো সমস্যা নেই, যদি তুমি ভুল না করো। তবে ভুল যাতে না হয় সেজন্য স্টেপ বাই স্টেপ আগানোটাই বেটার। তো এখন খেয়াল করো, তোমাদেরকে একটা কথা আমি শিখিয়েছি, যে যদি ডিলে যখন আমরা ক্যালকুলেট করব, তখন যে কোনো দুইটা ক্যাপাসিটরে যদি একটা কমন টার্মিনাল থাকে এবং অপর টার্মিনাল যদি কোনো ফিক্স ডিসি আইদার ভিডিডি অর গ্রাউন্ড, হ্যাঁ, এরকম ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড থাকে, তাহলে ওই একাধিক ক্যাপাসিটরকে আমরা প্যারালাল কম্বিনেশন হিসেবে আমরা ট্রিট করতে পারবো। তো সেই কনসেপ্ট থেকে দেখো তো, এইখানে এই যে দেখো গেট, প্রত্যেকটা গেট কমন, একটা পোল আপ একটা পোল ডাউনে। তাহলে দেখো এই যে উপরের 6 আর নিচের 1, কত হবে? 7। প্রত্যেকটা গেটের উপরের 6, নিচের একটা 7, উপরের 6, নিচের একটা, গেটের 7। তো গেট ক্যাপাসিট্যান্স গুলোকে আমরা ইনপুট ক্যাপাসিট্যান্স 7C এভাবে আমরা দেখো খুব সহজেই শর্ট করে ফেলতে পারি। আর একদম উপরেরটা তো আমাদের ভ্যানিশ হয়ে গিয়েছে। আর এই যে এই দুইটা 6C, হ্যাঁ, এরা কিন্তু প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স হিসেবে এখানে থেকে যাবে। হ্যাঁ, এদেরকে নিয়ে কিন্তু আমাদের আপাতত কম্বিনেশন করা বা বাদ দিয়ে ফেলার মতো কোনো অপশন নাই, এদেরকে আমরা রেখে দিলাম এই দুইজন। এবার আমাকে কি করতে হবে? আউটপুট নোডের টোটাল ক্যাপাসিট্যান্স কতগুলো। তো আউটপুট নোডের টোটাল ক্যাপাসিট্যান্স কতগুলো দেখি আমরা একটু। দেখো এখানে 6C, এই একজন, মানে কি ড্রেইন, হ্যাঁ, পুল ডাউন নেটওয়ার্কের ড্রেইন ক্যাপাসিট্যান্স গুলো, এই যে যেগুলোকে আমি এখন মার্ক করছি এইগুলা। হ্যাঁ, তো এই চারটা ক্যাপাসিট্যান্সকে আমরা খুব সহজেই কি করে ফেলতে পারি? কম্বাইন করে ফেলতে পারি না? এরা সবাইকে আউটপুট নোডে কানেক্টেড না? জি স্যার, তিনটা ক্যাপাসিটর। তাহলে কত হবে দেখো? 6, 7, 8, 9। হ্যাঁ, তাহলে একবারে আমি এখানে লিখে দিব কি 9C ক্যাপাসিট্যান্স। তো দেখো এখানে কিন্তু স্যার 9C টা কি স্যার গ্রাউন্ডে কানেক্টেড হবে নাকি ভিডিডিতে কানেক্টেড হবে? এটা তুমি গ্রাউন্ডে কানেক্টেড করো, যেহেতু আমরা এখানে পুল ডাউন নেটওয়ার্কে ক্যাপাসিটর গুলোকে এখানে কম্বাইন করছি, তো এটাকে স্যার আমি যদি ভিডিডি করি স্যার কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি লজিক্যালি, কারণ ভিডিও যা গ্রাউন্ডটাই, কারণ ফিক্সড ডিসি টার্মিনাল অপর টার্মিনাল, হ্যাঁ, এটা কোনো ফ্যাক্ট না। বাট এখানে যেহেতু আমরা এনমস এর ক্যাপাসিট্যান্স গুলোকে কম্বাইন করছি, সেজন্য এখানে অপর টার্মিনালটা গ্রাউন্ডেড করাই বেটার। বাট কিন্তু স্যার এখানে তো স্যার আমার মানে উপরে 6CO ছিল, সেটা ভিডিডির সাথে কানেক্টেড। হ্যাঁ, 6CO ছিল, সেটা ভিডিডির সাথে কানেক্টেড। স্যার সেজন্য বলতে যে স্যার আসলে কোনটা দিলে এখানে দেখো মেজরিটি ক্যাপাসিটর গুলোর ক্যাপাসিট্যান্স কোথায়? অপর টার্মিনাল গ্রাউন্ডে। এজন্য আমরা এটাকে দেখা যাচ্ছে গ্রাউন্ড হিসেবেই আমরা কনসিডার করব। আমাদের তাহলে অ্যানালিসিস করতে কমফোর্টেবল মনে হবে। তুমি যদি ভিডিও দিয়েও তুমি প্রসিড করতে চাও, সমস্যা নেই, করতে পারো। স্যার আপনি যখন ন্যান করাইছিলেন তখন স্যার তো মানে উপরে ছিল, তো ওইটাও তো স্যার গ্রাউন্ডে দিছি, সেই জন্যই বলতেছি আর কি। হ্যাঁ, তার মানে তোমার হচ্ছে এই যে দেখো আউটপুট নোডের ক্যাপাসিট্যান্সটাকে আমরা অপর টার্মিনাল আমরা গ্রাউন্ডে প্লেস করে রাখি, কারণ এই যে ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং এই ফিনোমেননগুলো নিয়ে আমরা কাজ করবো। তো সেক্ষেত্রে আমাদের কোনো ভিজুয়াল কোনো কন্ট্রাডিকশন অ্যারাইজ করবে না, ঠিক আছে? আমাদের মনে কোনো কনফিউশন অ্যারাইজ করবে না, আমরা কমফোর্টেবলি কাজ করতে পারবো। এটা তুমি ভিডিও দিতে পারো, গ্রাউন্ডও দিতে পারো, বাট গ্রাউন্ড দিয়ে কাজ করলে তোমাদের কমফোর্টেবল মনে হবে, নাথিং এলস। আচ্ছা, এরপরে দেখো আমাকে কি করতে হবে বলতো? এই পর্যন্ত আমরা কিন্তু উইদাউট লোড, এখন উইথ লোড কি হবে? এখন একটু আমরা আগেই এটাকে সলভ করে ফেলি। দেখো KI সংখ্যক আইডেন্টিক্যাল গেটকে সে আউটপুটে ড্রাইভ করছে, তো প্রত্যেকটা ইনপুট সিমিলার, তার মতো গেট প্রত্যেকটা ইনপুট কতটুকু করে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে? 7C। তাহলে K সংখ্যক আউটপুটকে সে যদি ড্রাইভ করে বা H সংখ্যক, হ্যাঁ, তো সেটা কি হবে? 7HC। স্যার এখানে যদি কে আইডেন্টিক্যাল হইতো তাহলে শুধু কে দিলেই হয়ে যেত, 7KC। হ্যাঁ, 7KC এখানে যা বলবো তাই যদি আমি বলতাম ক, হ্যাঁ, তাহলে তোমাকে লিখতে হতো 7KC, এরকম আইডেন্টিক্যাল যেটা থাকবে, হ্যাঁ, যেটা তোমাকে সংখ্যা বলে দেওয়া হবে ওইটা নিয়ে তুমি কাজ করবা।
যে সিম্বল দেয়া থাকবে। স্যার ন্যান্ড গেটে তো আমরা আইডেন্টিক্যাল নিছিলাম স্যার, এই যে H। এইচ বলতে এনমোসের যেটা মানে এনমোসে আমরা আসছিল সামথিং, ওইটা নিয়ে আমরা ওই এইচ ধরে আমরা 9C এর সাথে যোগ করে দিছিলাম। আর নরগেটে হলে কি স্যার পিমোস দিয়ে করব? এই এখানে এনমস পিমসের তো কিছুই না, আমাদের কোশ্চেনের স্টেটমেন্টে যেটা বলে দেয়া থাকবে যে সে নিজের মতো কত সংখ্যক আইডেন্টিক্যাল গেটকে আউটপুটে ড্রাইভ করছে। সেই সংখ্যাটা তোমাকে যদি আমি এল বলে দিই, তুমি এল দিয়ে গুণ করবা ইনপুটের সাথে, ইনপুট ক্যাপাসিট্যান্স তো 7C এর সাথে এল বলে দিলে এল সংখ্যক গেট ড্রাইভ করছে বলে দিলে তুমি এল গুণ করবা, যদি এইচ বলে দিয়ে এইচ গুণ করবা, কে বলে দিয়ে কে গুণ করবা। এটা তো সিম্বল, জাস্ট এটা ইন জেনারেল সিম্বল, নাথিং এলস। এখানে এনমস পিমসের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এখানে আমাদের কত ছিল 9C, আর এখানে কত ছিল 7AC। যদি আমরা ধরে নিই যে এইচ সংখ্যক আইডেন্টিক্যাল গেটকে সে আউটপুটে ড্রাইভ করছে, এরপরে সিটাকে কমন নিয়ে 9 + 7AC একবারে, আর টোটাল আউটপুট ক্যাপাসিট্যান্স 9 + 7AC। এরকম কিছু আমরা এক্সপেক্ট করছি, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এরকমই থাকবে। দেখছো 9 + 7AC, ঠিক আছে না? জি স্যার। এ পর্যন্ত বুঝতে পারছো সবাই? এ পর্যন্ত কিন্তু সবকিছু ঠিকঠাক। আচ্ছা, এখন আমরা রাইজিং প্রপাগেশন ডিলে দেখি। আমরা একটু মেইন সার্কিটের দিকে তাকাই। রাইজ করবে, বাট সেটা হচ্ছে আমরা প্রপাগেশন ডিলে। প্রপাগেশন ডিলে হচ্ছে ম্যাক্সিমাম ডিলে বা ওয়ার্স্ট কেস। তাহলে আমি যখন বলছি যে প্রপাগেশন ডিলে যখন আমি হিসাব করব, তখন আমাকে এটা মাথায় রাখতে হবে যে প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স গুলোকে কিন্তু আমাকে কি করতে হবে, চার্জ করতে হবে। তো আমি যখন তাহলে এই যে রাইজিং বিবেচনা করব, তখন এই যে ওপর 3টে ট্রানজিস্টর তো অন থাকতেই হবে, এবং এই 2টা প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্সও আমাদের এখানে হিসাবের মধ্যে আসবে, আর আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স তো থাকবেই। আর উপরে 3জন যখনই সাইমালটেনিয়াসলি অন হয়ে যাবে, নিচের সবাই কিন্তু অফ হয়ে যাবে। তো এই নিচের নেটওয়ার্কের কোনো কিছু আমাদের সার্কিট আর থাকবে না। তো সেক্ষেত্রে আমরা দেখি কি করছে ও, আশা করি ঠিকই আছে। তো দেখো প্রত্যেকটা ট্রানজিস্টরের রেজিস্ট্যান্স কত পিমসের বের করে নাও। স্যার এইখানে একটা প্রশ্ন হচ্ছে, ওই যে R/3 আমি লিখছি, বাট এনমসের ক্ষেত্রে পিমসের ক্ষেত্রে তো R টয়েস আর বাই কে, তাহলে কত? টয়েস আর বাই কে এর মান কত? 6। এখান থেকে তুমি সিম্পলিফাইড করে নাও, প্রত্যেকটা ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সের অন স্টেট রেজিস্ট্যান্সের মান R/3। স্যার পিমোস এর ক্যাপাসিটর গুলো হচ্ছে ভিডিডির সাথে কানেক্টেড থাকবে না? হ্যাঁ, সেটা তো বলছি আমরা, গ্রাউন্ডে কেন আসতেছে? এগুলো ভিডিডিতে দেবা, কোনো সমস্যা নেই। এগুলো গ্রাউন্ডে দেওয়া একটু ভুল হয়েছে, এগুলো ভিডিডিতে প্লেস করবা তোমরা। তো যাই হোক, তো দেখো তাহলে 3টা রেজিস্টর আর 2টা রেজিস্টরের সাথে অ্যাসোসিয়েটেড 2টা ক্যাপাসিট্যান্স, আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স ফাইনালি। এখানে ক্যাপাসিট্যান্সটা এভাবে একটু ড্র করবা, তাহলে স্যার প্যারাসাইটিক গুলোর ক্ষেত্রেও কি ভুল হয়েছে? না, প্যারাসাইটিক, স্যার আচ্ছা এটা হ্যাঁ, প্যারাসাইটিক গুলোর ক্ষেত্রেও এগুলোও তোমরা ভিডিডি দিবা অপর টার্মিনাল। স্যার এই জায়গায় যদি গ্রাউন্ডে রাখি সমস্যা হবে কি? গ্রাউন্ডে রাখলে সমস্যা নেই, বাট হচ্ছে দেখা যাচ্ছে আমি যদি সূক্ষ্ম হিসাব নিকাশের কথা বলি, সেক্ষেত্রে সেফ সাইডে থাকার জন্য ভিডিডি দেয় বেটার। ডিরেক্ট যেগুলো যদি করি তাও তো হবে। হ্যাঁ, এভাবে করলেও হবে, সমস্যা নেই। তো এই সার্কিটটা সবাই বোঝা গেছে তো? স্যার আর এর ভ্যালুগুলো কি ঠিক আছে? হ্যাঁ, আর এর ভ্যালু তো ঠিকই আছে। এই যে আমরা ক্যালকুলেট করলাম মাত্র। ইন জেনারেল ইকুয়েশন কি, যেহেতু মিউ ইজ ইকুয়াল টু 2 মিউ পি, তাহলে টয়েস আর বাই কে, তাহলে কে এর মান কত? 6। কে এর মান 6 এখানে প্লেস করে তুমি হিসাব করে ফেলো, প্রত্যেকটা ট্রানজিস্টরের রেজিস্ট্যান্সের মান কত? R/3। এখানে সবার সমস্যা হচ্ছে কি স্যার, যে ন্যান্ডের ক্ষেত্রে স্যার আমরা ওই যে মানে এনমস এর তো সবগুলারে ফুললি চার্জ করতাম না, জাস্ট আর ধরে নিতাম, কিন্তু এই ক্ষেত্রে তো স্যার ফুললি চার্জ করতেই হবে। হবে নাকি পার্সিয়ালি চার্জ হবে সেটা আমি পরে হিসাব করবো। আগে আমি সার্কিটের কোন পাথটা আমার জরুরি আমাকে রাখতে হবে, সেই পাথটা আমি ড্র করে ফেলবো। এখানে তো আমার পার্সিয়াল ক্যাপাসিটর চার্জ হবে নাকি ফুললি চার্জ হবে, সেটা হিসাব নিকাশটা আসবে আমাদের ইকুয়েশনটা যখন আমরা এখানে লিখবো সেই সময়। বাট সার্কিট যখন আমি চুজ করব যে কোন পাথটা থাকবে, কোন কোন ক্যাপাসিটর রেজিস্টর থাকবে, সেই সময় তো আমাদের আগে থেকে এই যে পার্সিয়াল বা ফুল ডিসচার্জ চার্জিং এর কোনো কিছু আমাদেরকে কনসিডারেশনে নেওয়ার দরকার নেই। আগে আমাদেরকে পাথটা এখানে নিয়ে আসতে হবে, এরপর আমরা হিসাব করব, পরে দেখব যেটা আসলে পার্সিয়ালি চার্জ হবে নাকি ফুললি চার্জ হবে, ডিসচার্জ হবে। ঠিক আছে স্যার, এই যে 9 + 7AC এর ওখানে তো একটা ক্যাপাসিটর দিয়ে তারপরে হচ্ছে ওইটা লিখবো। হ্যাঁ, এখানে একটা ক্যাপাসিটর থাকবে এইভাবে। আউটপুট একটা ক্যাপাসিটর এভাবে ড্র করবা, তাহলে তোমাদের জন্য বেটার হবে এটা। ঠিক আছে, আর নিচের
এই যে এরপর থেকে এই যে পুল ডাউন নেটওয়ার্কের সবকিছু তো এখান থেকে আমাদের অফ হয়ে আছে, এখানের থেকে আমাদের আর কোনো কিছু দরকার নেই। এখানে তো মিউএন ইকুয়াল টু 3 মিউএন হলে স্যার এখানে আর এর মান কত হতো? এই যে রাইজিং প্রোপাগেশন দিলে আর এর মান কত হতো? সেক্ষেত্রে আমাদের বলছি তো আমাদের কে এর মান কত আসতো, আমরা দেখিয়েছি 9 হতো। সেক্ষেত্রে আমরা কি বলতাম 3r/k, তাই তো? তো সেক্ষেত্রে কে এর মান কত আসতো 9, আর এখানে 2r এর জায়গায় 3r আসতো। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা পুল আপ ট্রানজিস্টরের অন স্টেট রেজিস্ট্যান্সের মান আসতো r/3। ঠিক আছে? তো যাই হোক, এখন দেখো এই হচ্ছে আমাদের সোর্স, আর আমাদের ফাইনাল ক্যাপাসিটর হচ্ছে এইখানে। তাহলে এই যে আমাদের এই যে মাঝখানে যে ক্যাপাসিটর গুলো আছে এগুলো কিন্তু আমাদেরকে ফুললি চার্জ করে আসতে হবে, তাই কি না? জি স্যার। ফুললি চার্জ হবে দেখেই তোমরা বুঝতে পারতেছো, কারণ ওই যে ছোট ছোট প্যারাসিটিক ক্যাপাসিটর গুলোকে আগে পাচ্ছি আমরা। হ্যাঁ, ওদেরকে চার্জ করেই তবে না, এই যে একদম সব থেকে ডিস্টেন্সে আছে এই ক্যাপাসিটর এর ফুললি চার্জ হবে সবার শেষে। তাহলে এক্ষেত্রে এদেরকে পার্শিয়ালি চার্জ করে এই ক্যাপাসিটরকে ফুললি চার্জ করার কোনো অপশন আমার নাই। কিন্তু স্যার আমরা যদি স্যার ওইটাকে গ্রাউন্ড না ধরে ওটাকে স্যার সরাসরি বিডির সাথে কানেক্ট করে দিতাম তাহলে তো স্যার মনে হয় পার্শিয়ালি হলেও সমস্যা ছিল না। অবশ্যই না। দেখো এখানে আমি বলছি কি, এই টার্মিনালটা কি ফিক্সড, ও কোনো রেসপন্স করবে না। ও মনে করো যে ফিক্সড হয়ে আছে, ওর ওই টার্মিনালের চার্জ বা ভোল্টেজ লেভেল চেঞ্জ করবে না। এটা মনে করো যে একটা ইনার্ট, হ্যাঁ, জড় বস্তুর মতো বসে আছে চুপচাপ। সেটা ভিডিডি হোক অথবা গ্রাউন্ড হোক, নাথিং এলস। আমরা শুধুমাত্র দেখবো যে তার এক প্লেট অ্যানাদার প্লেট সে চার্জিং ডিসচার্জিং হচ্ছে কিনা, সে চার্জ নিবে বা ছাড়বে কিনা। এটাই, আর কিছুই না। তো এটা কিন্তু আমি বারবার করে বলছি, যেটা কিন্তু আমরা ডিলের করেসপন্ডিং অ্যানালিসিস করছি। হ্যাঁ, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে আমরা কনসিডারেশনে নিচ্ছি যেগুলো কিন্তু আমাদের সাধারণ সার্কিটের করেসপন্ডিং যে নিয়মাবলী সেগুলোর সাথে কিন্তু সাংঘর্ষিক মনে হতে পারে। হ্যাঁ, তোমরা কনফিউজড হবা না। স্যার আমি স্যার এই প্রবলেমটা স্যার করছিলাম, কিন্তু স্যার আমি হচ্ছে মানে এই যে 9+7 এই যেটা এটা স্যার ভিডির সাথে কানেক্ট করছিলাম, যার কারণে স্যার আমার যেখানে যে সার্কিটটা রাইজিং প্রপাগেশন ডিলের সেটা স্যার মানে এটার সাথে ম্যাচ করে না স্যার, একটু আলাদা হয়। আচ্ছা, তাহলে আমি দেখো এখন একটু বলে দিচ্ছি, কারো কনফিউশন থাকলে এখান থেকে আর কি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে এই হচ্ছে আমাদের সার্কিটটা, এভাবে থাকলো। তো এরপর আমাদের কাজ কি তাহলে? ওই যে এলমোর ডিএলএ মডেল আমরা অ্যাপ্লাই করি, যেখানে একটা নোড ধরে শুরু করি। যেহেতু এই নোড যদি আমরা ধরি তাহলে কি হবে বলতো? এই নোড, তাহলে এখান থেকে রেজিস্ট্যান্স আর এই ক্যাপাসিটর, তাহলে r/3 r/3 টাইমস 6c। ক্যাপাসিট্যান্স কত এই নোডে? 6c হলো। এরপরে এই নোডের জন্য যদি আমরা বলি, এখন তো আর পার্শিয়ালি চার্জ হচ্ছে না, ফুললি চার্জ। তাহলে কি আমাকে কিন্তু পুরো পাথের রেজিস্ট্যান্স নিতে হবে, কমন পাথ বলে কোনো কিছু এখন আমি কনসিডার করতে পারবো না। তাহলে সেকেন্ড নোডের জন্য কত হবে? টোটাল রেজিস্ট্যান্স r/3 প্লাস r/3, তার সাথে এখানে ক্যাপাসিট্যান্স কত আছে? 6c, গুণ করে দাও, শেষ। এরপরে ফাইনালি যখন তুমি এই নোডটাতে আসবা তখন একে আমাকে ফুললি চার্জ করতে হবে। তার মানে কত রেজিস্ট্যান্স কত হবে? r/3 প্লাস r/3 প্লাস r/3 টাইমস এখানে যে ক্যাপাসিট্যান্স আছে সেটা সেটা এখানে চলে আসছে। তাহলে খুব সহজে এখান থেকে আমরা রাইজিং প্রপাগেশন ডিলেটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। সমস্যা থাকার কথা না। আচ্ছা, তাহলে রাইজিং প্রপাগেশন যেহেতু আমরা দেখে ফেলছি, রাইজিং কন্টামিনেশনটাও আমরা একবারে দেখে ফেলি। তাহলে রাইজিং কন্টামিনেশন যখন হবে তাহলে কি হবে বলতো? সেক্ষেত্রে আমরা ধরে নিব কি এই দুইজন ক্যাপাসিটর আগেই চার্জ হয়ে বসে আছে, তাদেরকে আমাকে চার্জ করতে নতুন করে কোনো টাইম ব্যয় করা লাগবে না। এমন হতে পারে যে এইটা অফ ছিল আর এই দুইটা অন হয়ে বসেছিল। তো এইটা অফ থাকা মানে কি নিচের কোনো একটা ট্রানজিস্টর করেসপন্ডিং অন থাকা। তো সে অন থাকা মানে কি আউটপুট জিরোতে ছিল। তাহলে আউটপুট জিরোতে থাকা অবস্থাতেও প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স একটা নির্দিষ্ট কম্বিনেশনের জন্য চার্জ হয়ে বসে থাকা সম্ভব। হ্যাঁ, সেরকম কিছুই আমরা কন্টামিনেশন ডিলের সময় বিবেচনা করছি যে আমাদের প্যারাসাইটিক ক্যাপাসিট্যান্স দুইটা চার্জ হয়ে বসে আছে। তো সেক্ষেত্রে আমার কাজ কি? শুধুমাত্র 3টে রেজিস্ট্যান্স থাকবে এবং শুধুমাত্র আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স থেকে আমাকে চার্জ করতে হবে, নাথিং এলস। তো এখানে যদি আমরা আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স এভাবে ড্র করে দিই তাহলে আমার জন্য সুবিধা হবে। 3টে রেজিস্ট্যান্স, আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স, শেষ। তাহলে এখানে তো আমাদের ঘোরানো পেছানো জড়ানোর কিছুই নাই, খুবই সিম্পল। দেখলেই বোঝা যাচ্ছে একটাই মাত্র নোড আর এই 3টার কম্বিনেশন হচ্ছে কি টোটাল r/3 টাইমস 3, শুধু ডাইরেক্ট চলে আসবে কি r, এর সাথে কত গুণ হবে? 9 + 7 c, শেষ। আচ্ছা, তাহলে রাইজিং কন্টামিনেশন ডিলে আমরা বুঝে ফেললাম আশা করি। আচ্ছা, এরপরে ফলিং প্রপাগেশন ডিলে, যখন ফল করবে আউটপুটটা সেক্ষেত্রে কি হবে দেখো। এখন তখন কিন্তু আমাদের এই যে প্যারালাল কম্বিনেশন, তখন কিন্তু একটা ট্রানজিস্টর অন, 3টা ট্রানজিস্টর অন, এরকম ব্যাপার স্যাপারগুলো চলে আসবে। আচ্ছা,
তো ফলিং প্রপাগেশন ডিলে আমি তাহলে বলছি কি বলতো, একটা মাত্র ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ফল করতে সব থেকে বেশি টাইম লাগবে, তাহলে প্রপাগেশনের সময় আমরা একটা মাত্র ট্রানজিস্টরকে অন কনসিডার করবো, বাট হুইচ অন, এটা একটা কোশ্চেন। তাহলে আমি এই যে দুইটা ক্যাপাসিটর চার্জ হয়ে আছে তাদেরকে আমাদের তো হচ্ছে হুইচ অন তো দরকার নেই, আমরা যে কোনো একটা করলে তো পারবো, আমাদের তো মান সেম। মান সেমের ব্যাপার না, এই যে প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স কনসিডারেশনে থাকতেছে কি থাকতেছে না, এটা একটা ব্যাপার স্যাপার আছে না এখানে। দেখো এই প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স দুইটাকে ডিসচার্জ করতে হবে, এটা যদি আমরা ধরে নিই, তার মানে কি প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স যদি আমাকে ডিসচার্জ করতে হয়, তার মানে কি এই নিচের এটাকে আমাকে অন রাখতে হবে, এটাকে অন রাখতে হবে। অফ থাকবে কোনটা? এটা অফ থাকে মানে কি তার করেসপন্ডিং এই ট্রানজিস্টরটা অন থাকবে। আমি যদি ধরে নিই আউটপুটটা কি হবে বলতো, এই যে এই পাথ দিয়ে ফল করবে, সেক্ষেত্রে কি হবে আমার এই দুইটা ক্যাপাসিট্যান্সও কিন্তু ডিসচার্জের অপশন এখানে থাকলো। বাট তুমি যদি ধরে নাও যে সাপোজ এই ট্রানজিস্টরটাকে তুমি অফ ধরে নাও, তার মানে কি তার করেসপন্ডিং অন আছে কোনটা? এটার মধ্যে দিয়ে যদি ডিসচার্জ হয় তাহলে কিন্তু আমাদের প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স ডিসচার্জের কোনো অপশন এখানে কিন্তু থাকছে না এখানে, ঠিক আছে? তো হুইচ অন এই কোশ্চেনটা তো করার দরকার অবশ্যই এখানে আছে আমাদের, যখন প্যারালাল ব্যাপার স্যাপার চলে আসবে। তো তাহলে এই ট্রানজিস্টরটাকে অন ধরে নিয়ে এই দুইটা ক্যাপাসিট্যান্স এবং এই আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স একটা মাত্র ট্রানজিস্টরের মধ্যে দিয়ে ফল করবে, এরকম কোনো কিছু আমরা প্রপাগেশন ডিলের জন্য আমরা এক্সপেক্ট করছি। দেখি তাহলে ফলিং প্রপাগেশন ডিলে তাহলে কি হচ্ছে খেয়াল করো, এই যে নিচের এই দুইটা অন আছে, উপরেরটা অফ আছে, তাহলে যদি অফ থাকে তাহলে তো এখান থেকে ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ক্যাপাসিট্যান্স থেকে আমাদের একটা রেজিস্টর, আবার একটা ক্যাপাসিটর রেজিস্টর, এইভাবে আমাদের সার্কিটটা তৈরি হবে। তাহলে দেখো এই যে ক্যাপাসিটর রেজিস্টর, এরপরে আমাদের আউটপুট নোডের ক্যাপাসিট্যান্স 9 + 7AC এট লাস্ট একটা এই যে অন স্টেট রেজিস্ট্যান্স হয়ে আমাদের গ্রাউন্ডে চলে যাবে। তো এই যে একটা অন স্টেট রেজিস্ট্যান্স যার ভ্যালু এখন আর উপরে দুইটা কিন্তু R/3 গ্রাউন্ডে চলে গিয়েছে। জি স্যার। আচ্ছা, এ পর্যন্ত আমরা ঠিকঠাক, কোনো সমস্যা নেই। এখন এখানে খেয়াল করো যে এবার আমাদের হিসাবে নিয়ে আসতে হবে কি যে পার্সিয়াল ডিসচার্জ হবে নাকি ফুললি ডিসচার্জ হবে। এখন এখানে কি হবে বলতো, পার্সিয়ালি ডিসচার্জ হবে নাকি ফুললি ডিসচার্জ হবে? পার্সিয়াল ডিসচার্জ আমরা বিবেচনা করব, কারণ আমাদের আউটপুট নোডের কাছাকাছি আছে এই ক্যাপাসিটরটা, আমরা ধরে নেব এটাই আগে ফুললি ডিসচার্জ হয়ে যাবে। এরা সেই সময় যতটুকু ডিসচার্জ হয়ে পারলো ততটুকুই হবে, ওদেরকে ফুললি ডিসচার্জ করতে হবে, এজন্য আমাদের কোনো ধরা বাঁধা নিয়ম নাই। তাহলে এই নোডের জন্য যদি আমরা ধরি তাহলে কি হবে, 9 + 7AC টাইমস আর গুণ হয়ে গেল। এরপর এই নোড যখন আমি বিবেচনা করব তখন কি শুধুমাত্র কমন পাথের রেজিস্ট্যান্সটুকু রাখবো আর এই ক্যাপাসিট্যান্স গুণ হবে, কমন পাথের রেজিস্ট্যান্সটুকু রাখবো আর পরের ক্ষেত্রেও সাথে এই ক্যাপাসিট্যান্সটা গুণ হবে। এরপরে আমরা এখানে সিম্পলিফাইড করে দিলে শেষ। আচ্ছা, এবারে ফলিং কন্টামিনেশন ডিলেটা তোমরা তাহলে এখন এতক্ষণে বুঝে ফেলার কথা, এটাতে একদম আর কোনো ঝামেলা কিছু নেই। এখন হচ্ছে তিনটা ট্রানজিস্টরই অন থাকবে একই সাথে। তো তিনটা ট্রানজিস্টর যখন সাইমালটেনিয়াসলি নিচে অন, তাহলে উপরে কিন্তু সবাই কিন্তু অফ, পার্সিয়াল বা ফুললি ডিসচার্জ হওয়ার কোনো অপশন কোনো প্যারাসিটিক ক্যাপাসিট্যান্সেরই নাই। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র আউটপুট ক্যাপাসিট্যান্সটা তিনটা প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফল করবে এইভাবে, নাথিং এলস। তো ফলিং কন্টামিনেশন ডিলে, এই যে এখানে ক্যাপাসিট্যান্সটা ড্র করবা, ক্যাপাসিট্যান্সটা কি হবে জাস্ট এখন তিনটা প্যারালাল কম্বিনেশন রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গ্রাউন্ডে ফল করবে। তাহলে এই তিনটা প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স R/3 টাইমস 9 + 7AC শেষ। তো দ্যাটস অল। তো মোটামুটি ও সবকিছু ঠিকঠাকই করছে, থ্যাংক ইউ, গুড ট্রাই। আচ্ছা, এরপর সার্কিট ফ্যামিলি নিয়ে তোমাদের একটা সমস্যা ছিল, ওটা নিয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিব, যাদের সমস্যা আছে ওটা ওখান থেকে দেখে নিবা। আর স্টিক ডায়াগ্রাম নিয়ে আমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে আমি একটু সংক্ষেপে বলি। দেখি সাপোজ আমি যদি একটা মিক্সড বার নিই ইচ্ছা মতো, যে এরকম একটা কোনো কিছু আমাদেরকে তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে কি করবো, আমরা হোল বার নিব দুইটা উপরে, একটা বার সহ আমরা ভেতরটুকু ডিজাইন করব। তো এটা কেমন হবে, কনফিউশন কোথায় অ্যারাইজ করছে দেখি আমরা একটু। আচ্ছা, এ তো আর এ হিসেবে আসবে না, এটাকে বার হিসেবে আসবে, তাহলে এখানে একটা আমাকে কি করতে হবে, ইনভার্টার প্লেস করতে হবে, তাহলে এখান থেকে আমরা এ বার আকারে পাবো। এটা ইনপুট যাচ্ছে এখান থেকে। ওকে, এরপরে নিচে এ প্যারালাল বি আর সি, উপরে কি হবে এ সিরিজ
বি আর সি থাকবে প্যারালাল। আচ্ছা, তো এ বললাম এটাকে এ প্রাইম, এটা বি সি থাকলো এইভাবে, এটা হচ্ছে গ্রাউন্ড, সরি ভিডিডি। এরপরে যেহেতু আমরা একটা হোলবারের কাজ করে ফেলছি, এখন একটা হোলবার আমাদের উপরে আছে অ্যানাদার একটা, তো তার জন্য কি করতে হবে, আরেকটা তোমাদের কোশ্চেন ছিল হচ্ছে ভিডিডি গুলাকে বা গ্রাউন্ড গুলাকে আমরা কমন ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ, তুমি এই ভিডিডির সাথে তুমি কমন করে দাও, কোনো সমস্যা নেই, এটা একইটা তোমরা ইউজ করতে পারবে, কমন গ্রাউন্ড এখানে ইউজ করতে পারবে। তো এখান থেকে কি হবে, এই যে এটা হচ্ছে আমাদের আউটপুট শেষ। এখন তোমাদের কাজ কি, হ্যাঁ আমরা যদি ওই যে হোল বারটাকে একদম সিম্পলিফিকেশন করে a ইনটু b কমপ্লিমেন্ট প্লাস c কমপ্লিমেন্ট করে উপরে একটা বার দেই তাহলে হবে না? তারপরে হচ্ছে হোল বারের সূত্র অনুযায়ী করলাম। হ্যাঁ, তুমি যদি একটা হোল বার নিয়ে ভেতরের টুকুকে ডিমর্গানস ল দিয়ে ভেঙে চুরে যা খুশি করো তুমি, তুমি যদি ঠিক থাকে তোমার লজিক দেখাচ্ছে ইমপ্লিমেন্টেশন, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু বুলিয়ান ফাংশন নিয়ে তোমরা যখন এই যে বিভিন্ন এখানে থিওরেম অ্যাপ্লাই করো, ডিমর্গানস থিওরেম, তখনই তো তোমরা অনেক এলোমেলো করে ফেলো, ওইটাই ঠিক মতো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো না। যদি ওইটা তোমার ঠিক থাকে তুমি যে কোনো কিছু করতে পারো, ঘুরে ফিরে দেখবে যে তোমার সার্কিট একই আসবে। আচ্ছা, তো এখানে আমাদের সাপোজ এ বি সি, 1 2 3 4 5 সেখানে এ বি সি, এভাবে যেতে পারি আমরা 1 2 3 4 5 6। আচ্ছা, সেটাকে আমরা নিচেই ড্র করি। সে হচ্ছে আমাদের ভিডিডি গ্রাউন্ড। উপরে কি কালার হবে বলো? ইয়েলো। নিচে হচ্ছে নিচে গ্রিন। হ্যাঁ, আমরা এক্সামে যদি কালো কালার দিয়েই করি তাহলে তোমাকে সাইড নোট লিখতে হবে। সেক্ষেত্রে তোমাকে সাইড নোট প্লেস করতে হবে। সাইড নোটে জাস্ট এনমস ইয়েলো কালার, প্রিমস ইয়েলো কালার, এনমস গ্রিন কালার এগুলো লিখলে হবে? কোন রিজিয়নটা কোন কালারের এটা তোমাকে ওখানে স্পেসিফাই করতে হবে, তাহলে হবে। আচ্ছা, সমস্যা নেই, কালার পেন আছে, কিন্তু স্যার রেড কালার ইউজ করলে কোনো প্রবলেম হবে নাকি খাতার মধ্যে? কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে এ বি সি, সিকোয়েন্স, যেহেতু আমি এখানে এই সিকোয়েন্সে আমি ওয়ালার্স পাথ ড্র করছি, সেখানে আমি এবিসি এখানে রাখবো। তো এরপরে হচ্ছে 1 2 3 4 5 6 উপরেও যা নিচেও তাই, যেহেতু আমরা সেম ডিফিউশন এবং ওয়ালার পাথ ড্র করতে সক্ষম হয়েছি, তো সেক্ষেত্রে এরকম কোনো কিছুই আসবে। এরপরে কাজ কি, তোমাদের কনফিউশন কোথায় হচ্ছে, এই যে কানেকশন গুলো কোথায় কে কোথায় যাবে, এখন তো তোমরা দেখে দেখে দিতে পারবা। তোমাদের সমস্যা হচ্ছে যে এ তো আর এ হিসেবে আসছে না, এ বার হিসেবে আসছে। তো এখানে তাহলে দেখো সেম ডিফিউশন রিজিয়ন তোমরা রাখবা না, কারণ তারা কিন্তু সেম ডিফিউশনের উপর গ্রো করছে না, ইনভার্টারটা আলাদা থাকবে। সেক্ষেত্রে তুমি কি করবা, এখানে ডিফিউশনটা এই দেখো এই একই সাথে এর সাথে মিলিয়ে একই রিজিয়ন বরাবর এরিয়াটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে। এরিয়ার সময় এটা কাউন্টে আসে, এই জন্য এটাকে আমরা একই লাইন বরাবর এভাবে অ্যালাইন করবো। উপরটা যদিও গ্রিন হবে, তো যাই হোক এভাবে অ্যালাইন করার পরে করতে পারবো না আমরা চাইলে। কানেক্ট করলে কি হয়ে যাবে, কানেক্ট করলে দেখো এই যে তোমার হচ্ছে এই যে এ ভ্যারিয়েবলের সাথে তোমার এই যে ইনভার্টারের এই যে উপরের টার্মিনাল, ঠিক আছে, কি এটা ড্রেন, ইনভার্টারের ড্রেন, এটা কি সরাসরি কানেক্টেড হয়ে যাচ্ছে না, ড্রেন এই টার্মিনালের সাথে এই ড্রেন টার্মিনালের সাথে এইটার এই ড্রেন টার্মিনাল কানেক্টেড হয়ে যাচ্ছে না বাই ডিফল্ট। সে সময় অনেক সময় আমাদের কনফিউশন অ্যারাইজ করতে পারে, ভুল হতে পারে, এই জন্য আপাতত আমরা ইন্সপেকশন না করে আমরা এটাকে শর্ট করব না, ঠিক আছে, ইনভার্টার গুলোকে আমরা আলাদা রাখবো সিম্পলিফিকেশনের জন্য। স্যার এই ইনভার্টারের উপরে মেটালের ইয়েটা হবে না? হ্যাঁ অবশ্যই হবে, আমি কানেকশন দিচ্ছি। আচ্ছা, এরপরে আমার কাজ কি, এটা হচ্ছে আমাদের এ, আউটপুট থেকে আমাদের এ বার বের হবে, এটা হচ্ছে আমাদের এই যে এ বার। আচ্ছা, আর এখন কানেকশন তুমি দিয়ে দাও, ভিডিডি এর গ্রাউন্ড তো আমরা কমন ইউজ করতে পারবো, পিমস এর সোর্স ভিডিডিতে, এনমস এর সোর্স ড্রেইনে, আর কোনো কিছু বাকি আছে? যেহেতু স্যার পলিসিলিকন আর আউটপুটটা একসাথে হচ্ছে, তাহলে তো স্যার কন্ট্যাক্টর আসবে না একটা?
পলিসিলিকন আর আউটপুট, হ্যাঁ এখানে এই যে এখান থেকে তুমি একটা কানেক্ট করে দেওয়ার সময় এখানে একটা কন্ট্যাক্ট দেখাতে পারো। এখানে কথা বলছো তো তুমি জি স্যার। মেটাল দিয়ে পলিসিলিকনের কানেকশন, হ্যাঁ এখানে তুমি একটা মেটাল কানেকশন দেখাও, খুবই ভালো। স্যার আমাদের আউটপুট ওয়াইটা কি হচ্ছে এনমোস আর পিমোস এর সাথে কন্টাক্ট দিয়ে ক্রস করা থাকবে? স্যার আউটপুটটা কি আমরা ধরবো নাকি? আউটপুট যখন আমরা দিই না একটা টান দিয়ে ওয়াইজে দিই, ওইটাকেও কি আমরা এরিয়া এস্টিমেশনে ওইটাকেও কি কোনো ধরবো? দেখো আউটপুটটা এইভাবে টানি আমরা, তো যখন তুমি ভার্টিক্যাল হরাইজন্টাল লাইন কাউন্ট করতে যাবো তখন তো এই এরকম ছোট্ট একটা এরকম যদি মেটাল লাইন প্লেস করা থাকে সেটাকে তোমাকে লাইন হিসেবে ধরতে হবে। সে যদি এরকম কোনো লাইনের সাথে একই সাথে অ্যালাইন হয়ে পড়ে সবটুকুকে একই লাইন হিসেবে ধরবা। যদি সেরকম একই লাইন বরাবর অ্যালাইন না হয়ে যদি এরকম হয় যে কোনো একটা মেটাল লাইন কোনো একটা জায়গায় এরকম আছে, এরকম লম্বা একটা মেটাল আছে, শুধু একটা আউটপুটের জন্য সে তোমাকে মনে করো যে এরকম করে যে এরকম একটা বের করা লাগছে, সেক্ষেত্রে এটাকে একটা আলাদা লাইন এটাকে একটা আলাদা লাইন তোমাকে কাউন্ট করতে হবে। যদি এরকম হয় যে এরকমও থাকে তাহলে এইটুকু গ্যাপকে তুমি একটা লাইন হিসেবে তুমি কনসিডার করতে পারবে না, তোমাকে তখন ধরে নিতে হবে এখানে একটা অন ওয়ারিং ট্যাগ 8 ল্যাম্ডার একটা পিচ এখানে আমাকে ছেড়ে দিতে হচ্ছে, সেক্ষেত্রে এটাকে তোমাকে দুইটা করে কাউন্ট করতে হবে। স্যার আপনি বলছিলেন স্যার যদি কাছাকাছি নেওয়া হ্যাঁ যায় সেটা স্যার হচ্ছে তাহলে আমাদের চোখের অনুমান। দেখো খুব কাছাকাছি খুব সামান্য যে এরকম করতে যে এরকম করতে যে এরকম হয়ে গেছে, তো এখানে একটা কি সামান্য ডিফারেন্স আছে, এইটাকে আমরা বলছি তুমি একটা হিসেবে কনসিডার করো। জি স্যার, মানে কি যদি কাছাকাছি নেই তাহলে তো স্যার সমস্যা নাই, এটা কি ওয়ান ধরা যাবে? কাছাকাছি যদি সমস্যা নেই তবে তোমরা একটাই ধরতে পারবা, ঠিক আছে সমস্যা নেই। স্যার একটা ইউলার পথ দেখান তো স্যার, এ অর বি অর সি এন্ড ডি। এগুলো আমরা অনেকবার দেখিয়েছি না ক্লাসে, এখনো নতুন করে আর অয়েলার পাথ দেখানোর আর কোনো না স্যার, জাস্ট খালি একটু দেখেন যে তিনটা তো নিচে একবার প্যারালাল থাকে, তো এটার কথা বলেন। এটা আঁকাইতে তোমাদের হবে না স্যার। ফ্রেন্ডের সাথে তোমরা একটু আলোচনা করে নাও, তোমাদের এই ধরনের সমস্যা আমি অনেককেই আমি বলে দিয়েছি এগুলাকে, ঠিক আছে? তো যেখানে যদি তোমাদের সমস্যা হয় যে সিকোয়েন্স মেইনটেইনে, তো তোমরা দেখো এ বি সি ডি না করে অনেক সময় আমাদের এরকম করা লাগতে পারে বি এ সি ডি, এভাবে তোমরা সিকোয়েন্স তোমরা চেঞ্জ করে করে নিয়ে তোমরা অয়েলার পাথ উপরে নিচে মিলাইতে পারবো। অনেক সময় তোমরা এরকম হবে যে নিচে তোমরা একটা পাথ দিয়ে ট্রাভেল করছো, উপরে সেই পাথ দিয়ে ট্রাভেল করতে গিয়ে তোমরা দেখতেছো যে একই সিকোয়েন্স মিলছে না, ঝামেলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব, যে যারা সিরিজে আছে মনে করো যে 3 জন সিরিজে, তো এই 3 জনের মধ্যে ভ্যারিয়েবলের অ্যাসাইনিং আমরা আগে পিছু করতেই পারি। হ্যাঁ, আগে যেটাকে এ বলছিলাম তাকে এখন বি বললাম, আগে যেটাকে বি বলছিলাম তাকে এখন সি বললাম, এভাবে আমরা এদের মধ্যে চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। এভাবে চেঞ্জ করে করে তোমরা দেখবা যে কোন কম্বিনেশনের জন্য তোমাদের এটা মেলে। স্যার এটাই বলতেছিলাম যে উপরে যদি এবিসি করে নিচে এ সি বি মানে উল্টা হইতে পারে কম্বিনেশনের জন্য মিলানোর জন্য। হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু তাহলে কিন্তু তোমার অয়েলার পাথ কিন্তু ফলো হলো না। উপরে যদি তুমি এবিসিডি ট্রাভেল করো নিচেও কিন্তু তোমাকে এবিসিডি ট্রাভেল করতে হবে। উপরে যদি তুমি বি সাপোজ সি এ বা সি ডি এ বি এভাবে কেউ ট্রাভেল করে, নিচেও কিন্তু এইভাবে তোমাকে ট্রাভেল করতে হবে। মানে স্যার এটা সবার ক্ষেত্রে না, মানে কিছু কিছু নিয়মের ক্ষেত্রে স্যার উল্টা হয়, বাট বেশিরভাগ ক্ষেত্রেই এবিসিডি এবিসিডি করে তুমি পারবা। হ্যাঁ এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এবিসিডি আকারে মিলে যাবে, অ্যালফাবেটিক্যালি আগাইতে পারবা। দুই একটা ক্ষেত্রে দেখবে যে ওই যে একটু কম্বিনেশন চেঞ্জ করে নিলেই এটা পাওয়া যাবে। যাই হোক এটা ফাইন্ড আউট করার দায়িত্ব তোমাদের। তো যে জায়গাটা আমি কনফিউশন ছিল, হ্যাঁ আমি একটু শেষ করি এই জায়গাটা। তো আউটপুটে যখন এরকম একটা ইনভার্টার আছে তখন কি করবা, এখান থেকে সবকিছু কানেকশন দেওয়ার পরে আউটপুট বের করার পরে আউটপুটটাকে তুমি কি করবা, অনুরূপ ভাবে একটা অ্যানাদার ইনভার্টারের মধ্য দিয়ে তুমি কি করে দিবা, পাস করে দিবা। এই যে ইনভার্টারের ইনপুট যাবে ওটার আউটপুট, ওটার পিমস এনমস এর ভিডিডি এবং গ্রাউন্ডে কানেকশন দিয়ে শেষ। তো এই যে মিক্সড বার থাকলে কিছু এই যে ইনভার্টার আমাদের আনা লাগবে, স্যার সেটা পলির সাথে স্যার মেটালের কানেকশনটা হয়েছে স্যার, ওইখানে কি স্যার কোনো ভায়া বা কন্টাক্ট দিব? কোথায় কোথায় স্যার যে নেক্সটে যেটা রাখছেন স্যার ইনভার্টার, হ্যাঁ এখানে তোমরা একটা কন্টাক্ট দেখাও এভাবে। যেহেতু দুইটা ডিসিমিলার লেয়ার এখানে আমরা কানেকশন দেখাচ্ছি, সেক্ষেত্রে এখানে কন্টাক্ট দেওয়াটাই বেটার। আচ্ছা হ্যাঁ এবারে কে কি বলতে চাচ্ছিল বলো দেখি। স্যার এই যে আমাদের হচ্ছে আউটপুটটা যখন যেখানে বের হইলো সার্কিট তৈরি করতে অনেক সময় স্যার এটাকে ধরি হচ্ছে 2 1 এর এখানে স্যার এর এই পাশে 1 আর একদিকে হচ্ছে 2, তো 2 আর y ইনপুটটা হচ্ছে তো একই দিকে হচ্ছে ভার্টিক্যালি থাকতেছে, তখন কি ওটা একটা কাউন্ট করব এরিয়া এস্টিমেশনের সময়? আমি কিন্তু তোমার কোশ্চেন পুরোপুরি বুঝি নাই। সে দেখো এখানে কিন্তু এই যে দুইটা মেটালকে আমরা কিন্তু একই লাইন বরাবর অ্যালাইন করব, তাহলে ওইটা না এর এখানে এ, হ্যাঁ এই এ লেফট হ্যান্ড সাইডে এ ধরছি। হ্যাঁ এখানে তো আমরা সার্কিট মেকিং এর সময় 1 2 দিয়ে হচ্ছে ধরলাম, রেড কালারের এক পাশে 1 এক পাশে 2। হ্যাঁ
এরকম ভাবে সাপোজ আমরা মার্কিং করলাম হ্যাঁ এই পাশে 1 এই টু পাশে থেকে, জি স্যার, এখন টু থেকে মানে সার্কিট মেকিং এ টু থেকে ভিডিডি তে কানেক্ট করলো, মানে কাইন্ড অফ এরকম। তো এখন ওই আচ্ছা টু থেকে 2 ভিডিডিতে থেকে যে VDD কানেক্ট তে করছে কানেক্ট ওইটা করলে কি আর হবে? দেখো 2 স্যার থেকে ওইটা যদি আর তুমি ওয়াইটাকে কি একই ধরবো? এরিয়া এস্টিমেশনের সময় একটা ধরবো? এই এখানে কি 2 থেকে VDD তে কানেক্ট হবে? 1 থেকে VDD আর না স্যার গ্রাউন্ডে কানেক্ট হয়ে বলতেছি, যাবে? মানে হচ্ছে সার্কিট মেকিং এ তো অনেক সময় এরকম আসে যে এইটের সাথে ভিডিডি কানেক্ট হয়েছে আর এইটাই হচ্ছে এইটের নিচে আউটপুট পাচ্ছি আমরা ওয়াইটা। তো এরিয়া এস্টিমেশনে কি ওই ওখান থেকে এক লাইনে কানেক্ট করব? হ্যাঁ, তুমি যদি মিটার লাইনগুলোকে একই লাইন বরাবর অ্যালাইন করতে পারো তাহলে তো হলোই, একটা লাইন হিসেবে কাউন্ট করবা। যদি তারা ডিসিমিলার লাইন, বললামই তো যে যদি দুইটা এরকম লাইন পাশাপাশিও হয় তাদেরকে তুমি দুইটা আলাদা লেয়ার হিসেবে, মিটার লেয়ার হিসেবে কাউন্ট করবে। যদি একই সাথে যদি মিলে না যায় এভাবে একই লাইন বরাবর, যে তোমাদেরকে একটা সহজ কথা তো বলে দিয়েছি যে এরকম গ্রাফ পেপারের মতো গ্রিড লাইন কল্পনা করবা। হ্যাঁ, তো একই যদি ছক বরাবর যদি পড়ে যায় তাহলে একটা লাইন, যদি দুইটা আলাদা আলাদা ছকে পড়ে তাদেরকে তোমাকে আলাদা লাইন হিসেবে কাউন্ট করতে হবে। এই একটা জেনারেল রুল মাথায় রাখলে হবে। আবার স্যার যদি একটু উপরে নিচে হয় স্যার ওইটাও কি স্যার একটা ধরা যাবে? হ্যাঁ, বললামই তো সেটা, যে সেটা চোখের আন্দাজে দেখে তোমাকে ডিসিশনটা মেক করতে হবে। মানে স্যার অনেক সময় স্যার এরিয়া স্যার মানে অনেকে একটা ধরতে পারে বা দুইটা ধরতে পারে, তো সেই ক্ষেত্রে স্যার যদি মানে কোনটা রাইট হবে সেটার জন্য স্যার জিজ্ঞেস করা। এখন তোমাদের ড্রয়িংটা একটু একটু কেয়ারফুলি করতে হবে এর জন্য, যে কিভাবে আমরা, এই যে বললাম তো, আইদার প্যারালাল অর পারপেন্ডিকুলার, হ্যাঁ এভাবে একটু তোমরা অ্যালাইন করার চেষ্টা করবা, তাহলে এই ধরনের কনফিউশন গুলো অ্যারাইজ করবে না। যেমন কি সাপোজ এই যে এখানে ড্রয়িং করার সময় যদি আমি একটু কেয়ারফুল থাকি, তাহলে এই যে দেখো আউটপুট এবং একেবারে লেফট মোস্ট সাইডে এইখানে যে মেটালের ইনপুট, এটা আর এটাকে রাইট হ্যান্ড সাইড দেখছো, এটাকে আমি কিন্তু মোটামুটি চোখের আন্দাজে একই লাইন বরাবর রাখার চেষ্টা করছি। এরকম ধরনের একটু প্ল্যানিং তোমাদেরকে মাথায় রাখতে হবে, তাহলে এই ধরনের কনফিউশন গুলো অ্যারেঞ্জ করবে। স্যার সিলেবাসটা আমাদের একটু ছোট করে দেন স্যার, অনেক পড়া আছে। এখন সিলেবাস আসলে ছোট করার তো কিছুই নাই, সিলেবাস অ্যাকচুয়ালি ছোটই। স্যার একটু ছোট করে দেন স্যার। একটু বেশি মানে শেষ করতে পারতেছি না আমরা, একটু জাস্ট প্রমাণগুলো বাদ দিয়ে দেন স্যার। এখন হচ্ছে তোমাদেরকে আমি বলছি যে পড়াশোনাটা একটু আগে থেকে শুরু করিও, জিনিসগুলো কিন্তু ক্রিটিক্যাল আছে, একটু আগে থেকে আমি কিন্তু রিমাইন্ডার দিয়েছি সেমিস্টারের শুরু থেকে যে একটু আপডেট থাকতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। তো যাই হোক, টাইমের জন্য আমরা সময় পাই না, এই ল্যাব ফাইনাল ক্লাস টেস্ট এগুলা দিতে দিতে স্যার সময় চলে গেছে। একটু স্যার একটু থিওরিগুলো বুঝতে পারছি। দেখো এখন তোমরা যদি ক্লাসে যারা উপস্থিত ছিল নিয়মিত, তাদের তো এই সমস্যাটা হওয়ার কথা না, কারণ ক্লাসের পড়া আমাদের ক্লাসেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা। স্যার হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার একটু থিওরিটিক্যাল পার্ট নিয়ে স্যার একটু আলোচনা করলে ভালো হতো। যেমন স্যার এই যে লেকচার 6 এ ফুটেড আনফুটেড নিয়ে আপনি বলছেন যে একটু কোশ্চেন আসবে, ওটা কিভাবে আসবে কেমনে আসবে একটু স্যার বললে একটু ভালো হয়। এগুলো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ, যারা নিয়মিত ক্লাস করছে এদের সাথে একটু কথা বলো, আর রিলেটেড একটা রেকর্ডেড ভিডিও আছে, ওই ভিডিওটা আমি এখন আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? স্যার ডেরিভেশন কোনটা কোনটা পড়বো স্যার একটু যদি বলতেন। অনেকগুলো ডেরিভেশন তো আমাদের একটাই আছে মেইনলি ডেরিভেশন, সেরকম বলতে গেলে ডেরিভেশন হচ্ছে ওই যে আমাদের আইডি ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ ফার্স্ট অর্ডার শকলি মডেল, যে ভিডিওটা তোমাদের আজকেই প্রথমে আমি এসে বের করে দেখালাম, এই একটাই মাত্র ডেরিভেশন আছে। স্যার ডেরিভেশনটাকে শর্ট করে করলে হবে না স্যার, মানে স্লাইডে যেমন আছে স্যার? হ্যাঁ, তোমরা যদি ডেরিভেশন যদি তোমাদের মতো করে তোমরা দেখা যাচ্ছে একটু কয়েকটা বিস্তারিত লাইন যেগুলা তুমি স্কিপ করে সঠিকভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। স্যার এখানে ডেরিভেশনের নিচে স্যার একটা মানে ফর্মুলা দেওয়া আছে, ওইখানে একটা ফর্মুলা করে একটা বের করছে, মানে অ্যানসার বের করছে, ওইটা কি? এটা কি ম্যাথ স্যার? মানে এটা কি কোন টাইপের ম্যাথ? কোন জায়গাটুকুর কথা বলছো দেখি, আমরা একটু সেই জায়গাটাতে যাই। স্যার এই যে লেকচার 3 সিমস ট্রানজিস্টর থিওরির আপনার 15 নম্বর স্লাইড। হ্যাঁ, এইখানে 15 নম্বর স্লাইড তুমি দেখতে পাচ্ছ না? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, 15 নম্বর স্লাইডে আসছে, দেখো তো। হ্যাঁ স্যার, এখানে জাস্ট কিছুই না, এই যে ইকুয়েশনটা ডিরাইভ করলাম আমরা, সেখানে একটা দেখাচ্ছে টিপিক্যাল ট্রানজিস্টরে দেখা যাচ্ছে যদি আমরা অক্সাইড থিকনেস, হ্যাঁ তারপরে ক্যারিয়ার মোবিলিটি, এরপরে হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ, এগুলোকে আমরা এখানে কনসিডার করি। তো বিটার মানগুলো কেমন আসে, হ্যাঁ এগুলোকে কিভাবে আমরা ইন্টারপ্রিট করতে পারি, সেজন্য একটা নিউমেরিক্যাল এক্সাম্পল এখানে দেওয়া আছে। এখানে মুখস্থ করার আসলে কিছুই নেই, এখানে জাস্ট স্যার এগুলো কি প্র্যাকটিস করতে হবে ম্যাথগুলো? এখানে তোমরা হচ্ছে জাস্ট বিটার ভ্যালু কিভাবে, কোন ভ্যালুটা কিভাবে আসে, এটা এখান থেকে তোমরা একটা আইডিয়া নিলা। তোমরা
তো অ্যাকচুয়াল ডিভাইসের ক্ষেত্রে কিভাবে এগুলা অ্যাপ্লাই হয় সেটা সম্পর্কে তোমরা আইডিয়া পাবা। তবে এখান থেকে এই যে সুন্দরভাবে তোমাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স, আইপি ক্যারেক্টারিস্টিক্স গুলা তোমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে এখান থেকে। আইবি ক্যারেক্টারিস্টিক্স এর গ্রাফটা একটু শর্ট করে বুঝিয়ে দেবেন একটু? আচ্ছা, তো এটা নিয়ে তোমাদের ক্লাসে কোশ্চেন করার কথা, এখন তোমরা পরীক্ষার আগে এসে এখন কোশ্চেন করছো। আর মানে অনেক কিছুই আছে মাথায়, আবার মাথায় আসতেছে না, এই কারণে আর কি বলতেছি। আচ্ছা দেখো এখানে কি হয়েছে বলতো, ড্রেন ভোল্টেজ, ড্রেন টু সোর্স ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, হ্যাঁ, দুই টার্মিনালের ট্রানজিস্টরের দুই টার্মিনাল আউটপুট ভোল্টেজের সাথে ড্রেন কারেন্ট কিভাবে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, তো কি এটা দেখো একেবারে সেই আমাদের যেটাকে আমরা বিজেটি পড়ে আসছি, হ্যাঁ, তার মতোই না। বিজেটির ক্ষেত্রে এটা কি থাকতো বলতো, এমিটার কারেন্ট, হ্যাঁ, কালেক্টর কারেন্টের সাথে কি কালেক্টর কারেন্টের সাথে এমিটার কারেন্ট এরকম। এই কালেক্টর কারেন্ট আর এমিটার কারেন্ট তো ন্যাচারালি একই। সেটা হচ্ছে গেট কারেন্টের সাথে সেটা লেভেলটা চেঞ্জ হয়। এখানে কি গেট ভোল্টেজের উপর ডিপেন্ড করে কারেন্টের লেভেলটা, সেখানে গেট কারেন্টের উপর ডিপেন্ড করতো, গেট কারেন্ট কন্ট্রোল ডিভাইস। যাই হোক, এখন দেখো এখানে কি হচ্ছে, দেখো তো এই যে কোনো একটা কথা যদি বলি, গেট ভোল্টেজ যদি আমরা 1 রাখি, তো গেট ভোল্টেজ 1 রাখলে কি হবে, আউটপুটটা দেখো, কারেন্টটা তুমি যতই ড্রেন টু সোর্স ভোল্টেজ ইনক্রিজ করবা, প্রথমে কি থাকে, আমি যদি গেট টু সোর্স ভোল্টেজ 0 দিয়ে রাখি তাহলে কি কাট অফ রিজিয়ন, কাট অফ, লিনিয়ার আর স্যাচুরেশন, আর কিছুই না। তোমাকে এই তিনটা অপারেশন ভালোভাবে বুঝতে হবে। এই যে কাট অফ এর ক্ষেত্রে কি থাকে, চ্যানেলের অবস্থা, লিনিয়ার অবস্থাতে চ্যানেলের অবস্থা কেমন থাকে, এবং যখন আমি ড্রেন টু সোর্স ভোল্টেজ আরো বাড়াইতে থাকি, তখন এখানে চ্যানেলটা পিঞ্চ অফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের কারেন্টটা স্যাচুরেটেড হয়ে যায়। ড্রেন টু সোর্স ভোল্টেজ আমি যতই বাড়াই না কেন, এই যে ড্রেন টু সোর্স ভোল্টেজ যতই বাড়াই না কেন, আমার চ্যানেল থ্রু দিয়ে কারেন্টের মান আর বাড়ে না, কনস্ট্যান্ট হয়ে যায়। সেই জিনিসটা এখানে দেখানো হচ্ছে, আর কিছুই না। তো একটা গ্রাফ ভালোভাবে বুঝলেই বাকিগুলো সব সেম শেপ। শুধু কি হয়েছে বলতো, গেট টু সোর্স ভোল্টেজ, হ্যাঁ, গেটে অ্যাপ্লাই করা ভোল্টেজ তুমি যদি ইনক্রিজ করো তাহলে এগুলো লেভেলটা জাস্ট ইনক্রিজ হবে, আর কিছুই না। আর পিমসের জন্য কি হবে, এগুলো সবই অপোজিট কোয়াড্রেন্টে হবে। এনমসের জন্য যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে হবে, হ্যাঁ, ফোর্থ কোয়াড্রেন্টে হবে এগুলো। তো এগুলো ওই ভিডিওতেও বিস্তারিত বলে দেওয়া আছে, তোমরা যদি ওখান থেকে দেখো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো এই যে আমাদের অনেকেই দেখা যাচ্ছে গ্রুপে একটা ছবি দিয়ে বলছে যে সে মনে করো যে দুইটা মেটাল লাইন যদি খুব কাছাকাছি, হ্যাঁ, যদি তারা প্রসিড করে, তো যদি তারা কমন মেটাল লাইন না হয় তবে তাদেরকে তো অবশ্যই আমি একটা কখনোই আমি বিবেচনা করতে পারবো না, তাদেরকে আমরা আলাদা আলাদাভাবে বিবেচনা করতেই হবে। তেমন কি যে সে আমি যদি বলি যে এরকম ভাবে দুইটা মেটাল লেয়ার সে আমার কোনো জায়গায় টানার দরকার হচ্ছে, হ্যাঁ, এটা যতই কাছাকাছি হোক এদেরকে তো আমি একটা মেটাল লাইন হিসেবে কনসিডার করতে পারবো না। কারণ কি তারা ভিন্ন ভিন্ন ট্রানজিস্টরের টার্মিনালকে তারা কানেক্ট করছে, শর্ট করছে। তো এদেরকে তো আমি নিজেদের মধ্যে কখনো যতই কাছাকাছি এভাবে কাছাকাছি টানলেও কিন্তু আমি তাদেরকে একইভাবে এক হিসেবে আমি কনসিডার করতে পারবো না। আর এরকম যদি হয় যে উপরে একটা এরকম ছোট্ট একটা মেটাল লাইন টানা লাগছে, হ্যাঁ, উপরে কোথাও একটা, উপরে একটা ছোট্ট একটা, নিচে একটা মেটাল লাইন তুমি টানছো, সে মনে করো যে একটু এরকম বাম ধারে চলে আসছে একটু, হ্যাঁ, পুরোপুরি এভাবে অ্যালাইন হয় নাই, তো তুমি মোটামুটি এটাকে একটা মেটাল লাইন হিসেবেই কনসিডার করবা। আচ্ছা, পাশে যদি আবার ওয়াই ইনপুট ওয়াই আউটপুটের একটা লাইন থাকে তাহলে দুইটা মিলে একটা কাউন্ট করতে পারবো? পাশে যদি একটা ওয়াই থাকে এবং সেই ওয়াইটা তো এর সাথে একই সাথে যদি কানেক্টেড না থাকে, অবশ্যই আলাদা মেটাল লাইন হিসেবে কনসিডার করবো এটাকে, এটাকে একটা, এটাকে আলাদা আরেকটা। আচ্ছা স্যার, আর ওয়াই আউটপুটটা সবসময় পিমস আর এনমস এর সাথে কাউন্টার দিয়ে ক্রস করা থাকবে না? হ্যাঁ অবশ্যই, ওয়াই আউটপুট তো, কারণ কি আউটপুট বের করি আমরা সবসময় মেটাল দিয়ে, তো ট্রানজিস্টরের সাথে যখনই আমরা কোনো মেটাল কানেকশন হবে, ট্রানজিস্টর তো ডিফিউশন দিয়ে তৈরি, এন ডিফিউশন অথবা পি ডিফিউশন, সেক্ষেত্রে আমাকে এখানে এবং ওপরে অবশ্যই কন্ট্যাক্ট এখানে দেখাইতেই হবে। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ওভারঅল, আমার মনে হয় না আর তেমন কোনো মেজর প্রবলেম কারো কোথায় হতে পারে। স্যার পাওয়ারের একটু 11 নাম্বার স্লাইডটা গেলে ভালো হতো। হ্যাঁ বলো দেখি। স্যার এখানে প্রসেসরের যে সাইজটা দেওয়া সেটা 65 ন্যানোমিটার। এখন আপনি যে একটা হ্যান্ডনোটে পিডিএফ এ ম্যাথটা করে দিয়েছেন ওখানে 50 ন্যানোমিটার, মানে ওইটা একটু কনফিউজ ছিল আর কি স্যার।
এটা তো আমি তোমাদেরকে অনেক বিস্তারিত বলছি। দেখো বইটা বের করে দেখবো, হ্যাঁ বইতে প্রবলেমটা বের করবা। বইতে 65 ন্যানোমিটার প্রসেস বলা, বাট ব্র্যাকেটে এখানে উইথ ইফেক্টিভ চ্যানেল লেন্থ, হ্যাঁ বলে দেওয়া আছে 50 ন্যানোমিটার। তার মানে আমরা 65 ন্যানোমিটার টেকনোলজি দিয়ে আমরা এটা গ্রো করা শুরু করছি, বাট আমাদের চ্যানেলের ইফেক্টিভ লেন্থ হয়েছে 50 ন্যানোমিটার। হ্যাঁ, কারণ এই যে আমাদের ডিফিউশন রিজিয়ন গুলো ডাইনে বামে একটু কি করতে পারে, এক্সটেন্ড করতে পারে। হ্যাঁ, তো আমরা চাইছিলাম যে এখানে 65 ন্যানোমিটারই হোক, বাট দেখাচ্ছে একটু সামান্য এরকম এক্সটেন্ড হয়ে যাওয়ার কারণে বা কোনো কারণে ইফেক্টিভ গেট লেন্থ আমরা পাচ্ছি কত, 50 ন্যানোমিটার। এটা প্রবলেমে বলে দেওয়া আছে, বইটা বের করে দেখবা 5.1 এক্সাম্পল। আর যদি ওইটার কারণেই আমরা এটা 50 নিয়ে কাজ করছি। যদি তোমাকে এরকম কোনো কিছু আমি বলে না দিই, একটাই মাত্র তোমাকে ডাইমেনশন দিয়ে দিই, ওইটাকেই তুমি গেট লেন্থ, চ্যানেল লেন্থ, টেকনোলজি নোড, ফিচার সাইজ হিসেবে তুমি কনসিডার করে প্রসিড করবে। জি স্যার, বলে দেওয়া থাকলে ওইটা ধরবো, না থাকলে যেটা দেওয়া থাকবে ওটা নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা দেখি তো, আমি একটু তোমাদের সার্কিট ফ্যামিলির উপরে যে রেকর্ডিংটা আছে আমি একটু এটা আপলোড করি মিনহোইল। আর তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে বলো, আদারওয়াইজ আমরা ক্লোজ করবো। স্যার নর গেটের সলিউশনের পিডিএফটা যদি দিয়ে রাখতেন ভালো হতো। হ্যাঁ, যে সলিউশনটা আমরা এইমাত্র দেখছি, ওটাকে আমি দিয়ে দিচ্ছি তোমাদের গ্রুপে, আমি ফরওয়ার্ড করে দিচ্ছি। তো তোমরা আমার মনে হয় যে আর ফার্দার এখানে টাইম নষ্ট না করে নিজেদের মতো করে প্রিপারেশনে টাইম ব্যয় করা বেটার। জি স্যার, স্যার আমাদের জন্য দোয়া করবেন স্যার। হ্যাঁ, তোমাদের জন্য তো দোয়া অবশ্যই। আর তোমাদের কাছ থেকে আমার চাওয়া হচ্ছে তোমরা সবাই আমাকে একটা খুব ভালো রেজাল্ট, খুব ভালো একটা স্যার লাস্ট সেমিস্টারের কোশ্চেন তোমরা দেখে হচ্ছে আমাকে উপহার দিবা, ঠিক আছে? স্যার লাস্ট সেমিস্টারের কোশ্চেন দেখে স্যার গতকাল রাতে স্যার জ্বর এসে পড়ছিল আমার। এরকম তো হওয়ার কথা না। আমি তো আহামরি কোশ্চেন কঠিন কখনোই করি না। একটু কনসেপচুয়াল কোশ্চেন, একটু বেসিকটা টেস্ট করার জন্য যতটুকু ডেপথে দেওয়া লাগে। এরপরে তো তোমাদের কোশ্চেন মডারেশন ওইভাবে হয় না, বা দেখা যাচ্ছে মানে অচেনা কোনো কিছু সেলফ স্টাডি দিয়ে দেয়া, কোনো কিছু হুটহাট করে তোমাদেরকে দিয়ে দেওয়া হয় না। সবকিছু যা হাতে ধরে করানো হয় সেখানেই একটু সামান্য এদিক ওদিক করে দেওয়া হয়। এরপরেও তো এরকম সমস্যা হওয়ার কথা না, একটু কানেক্টেড থাকলেই পারা যায়। আচ্ছা, তো সার্কিট ফ্যামিলি নিয়ে যাদের সমস্যা হচ্ছে এই ভিডিওটা একটু দেখে নিও। আমি আর এটাতে বিস্তারিত আলোচনা করলাম না। হ্যাঁ, এই শর্ট টাইমে আসলে এত কিছু বিস্তারিত আলোচনা করাও পসিবল না। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তো আপাতত এই হচ্ছে আমাদের ওভারঅল সবকিছু। তো তোমরা প্রিপারেশন নাও। আর মেইনলি দেখা যাচ্ছে কি যে হুবহু কোনো ডিরাইভেশন, হ্যাঁ মুখস্থ হুবহু কোনো ডিরাইভেশন দেখা যাচ্ছে তোমাদেরকে রিঅ্যাক্ট করতে বললাম, এমনটা হওয়ার সম্ভাবনা কম। এরপরেও মডারেট হয়ে কোনো কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে এতটুকু তোমাদেরকে আমি স্যার বাদ দিলেই স্যার ভালো হয় স্যার। এতটুকু ফ্লেক্সিবিলিটি হয়তো তোমাদেরকে আমি এখন আপাতত দিতে পারি যে ডেরিভেশনটা হয়তো বা স্কিপ করা যেতে পারে, তবে সেফ সাইডে থাকার জন্য আমাদেরকে সবকিছু থ্যাংক ইউ স্যার। নিতে হবে, ঠিক আছে? স্যার ডেরিভেশনটা স্যার স্কিপ করে স্যার, এটাই প্লিজ যথেষ্ট স্যার। স্যার। তো ঠিক আছে, তাহলে তোমরা সবাই প্রিপারেশন নাও। টেক কেয়ার। স্যার নর গেটেরটাও দিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।